আসসালামু আলাইকুম। আমাদের টি-20 সেটআপে একটা অনেক বড় প্রবলেম কোথায় জানেন? আমরা সলিড মিডল অর্ডার কিংবা ৪ বা ৫ নম্বর পজিশন নিয়ে খুব বেশি চিন্তা করি না। আমাদের টি-20 সেটআপে বা সেটআপের পাইপলাইনে এমন প্লেয়াররাই থাকেন, হয় যারা বিপিএলে ওপেনিং বা টপ অর্ডারে পারফর্ম করেছেন অথবা লোয়ার মিডল অর্ডারে পারফর্ম করেছেন। একটু এক্সাম্পল আপনাদেরকে দেই। ধরেন তানজিদ তামিম বা পারভেজ ইমন তো আছেন, তাদের ব্যাকআপ হিসাবে মোহাম্মদ নাইম শেখকে আমরা ন্যাশনাল টিমের পাইপলাইনে রাখি। আবার আমরা মেহেদী হাসান মিরাজকেও রাখি, কিন্তু তাকে ব্যাটিং করায় ৪-৫-এ, যে মেহেদী হাসান মিরাজ আসলে মূলত বিপিএলে সফল হয়েছেন ওপেনিংয়ে ব্যাটিং করে। আমাদের ন্যাশনাল টিমে জাকের আলী অনেক আছেন, শামীম হোসেন পাটোয়ারি আছেন, যারা মূলত বিপিএলে প্রমিনেন্ট হয়েছেন লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করে বা লোয়ার অর্ডারে ব্যাটিং করে, কিন্তু তাদেরকে আলটিমেটলি আমরা এখন সলিড মিডল অর্ডারের রোলে ব্যাটিং করাচ্ছি। ইভেন তাদের পাইপলাইনেও যদি আমরা চিন্তা করি, নুরুল হাসান সোহান বা মাহিদুল অঙ্কনের কথা বলা হচ্ছে যে ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। মাহিদুল অঙ্কনও কিন্তু বিপিএল এর সফল হয়েছেন আসলে লোয়ার অর্ডার ব্যাটসম্যান হিসেবে ব্যাটিং করে, নট সলিড মিডল অর্ডার বা ৪-৫-এ ব্যাটিং করে কিন্তু সফল হন নাই। সো এই জায়গাটাতে আমরা ন্যাশনাল টিমের সেটআপে যারা আছেন এবং ব্যাকআপ যারা আছেন, প্রত্যেকেই হয় ওপেনার, না হয় তারা লোয়ার অর্ডার ব্যাটসম্যান। আমরা খুব ইগনোর করে যাচ্ছি এই ৪ বা ৫ নম্বর পজিশনের ব্যাটারদেরকে যারা বিপিএলে সফল হয়েছেন। মূলত এই পজিশনটায় বিপিএলে আমরা যেটা দেখি যে বিদেশি প্লেয়াররাই বেশিরভাগ ক্ষেত্রে সফল হন। 80% ক্ষেত্রে বা 90% ক্ষেত্রে বিদেশি প্লেয়াররাই সফল হন। এখন ওই বিদেশি প্লেয়ারদেরকে তো আমরা আসলে বাংলাদেশের জার্সি গায়ে খেলাতে পারবো না। সো এই জায়গাটাতে আমাদের দেশি যে সমস্ত ব্যাটসম্যানরা সফল হয়েছেন তাদেরকে কিন্তু পুরোপুরি আমরা ইগনোর করে যাই। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে গত বিপিএল এবং এই বছরটাতে টি-20 ক্রিকেটে ৩, ৪, ৫ নম্বর পজিশনে সত্যিকারের অর্থে মানে এই তিনটা পজিশনে প্যারালালি ব্যাটিং করছেন এরকম ব্যাটারদের মধ্যে আসলে সফল ব্যাটসম্যান আছেন ৩ জন। একজন হচ্ছেন সাব্বির রহমান রুম্মান, খুব সারপ্রাইজিং একটা নাম। আমি জানি অনেকের কাছে খুব সারপ্রাইজিং লাগবে, কারণ এখন খুব সম্ভবত সোশ্যাল মিডিয়াতে তাকে ন্যাশনাল টিমে নেয়ার ব্যাপারে একটা অনেক কথাবার্তা হচ্ছে, অনেকে আবেগের বশে কথা বলছেন, কিন্তু সেই আবেগের বেশ কিছু যুক্তিগত উপস্থাপনও কিন্তু আসলে করা যায়, যেটা আমরা পুরোপুরি ইগনোর করে যাচ্ছি। সাব্বির, সাইফ হাসান এবং সেই সঙ্গে ইয়াসির আলী রাব্বি। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, আমি স্ট্যাটিস্টিক্যালি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আমি ডিরেক্ট ন্যাশনাল টিমের কথা বলছি না। আমি বলছি যে পার্টিকুলার পজিশন ওয়াইজ গত বিপিএলের পর থেকে এই ৩ জন প্লেয়ারকে কি আমরা টি-20-র সেটআপে রাখতে পারতাম কিনা। হ্যাঁ, একটা সংকটের জায়গা আছে যে আমাদের এ টিম বা এমার্জিং টিমের যে ফিউচার ট্যুর প্ল্যান বা এফটিপি, সেই জায়গাটাতে আমরা রিসেন্ট পাস্টে দেখলাম টি-20-র কোনো জায়গা ছিল না, হয় ওয়ানডে ছিল, না হয় ৪ দিনের ম্যাচ ছিল। কিন্তু সামনে একটা টপ এন্ড টি-20 টুর্নামেন্ট আছে যেখানে এ টিম টি-20 ক্রিকেটে খেলতে যাচ্ছে, সেই জায়গাটা আলাদা করে আমরা ৪-৫ নাম্বার পজিশনকে আসলে কতটুকু গুরুত্ব দিচ্ছি সেটা একটা প্রসঙ্গের জায়গা থাকে। আমি ৩ জন প্লেয়ারের কথা বলছি এবং এই ৩ জনের মধ্যে খেয়াল করে দেখবেন সারপ্রাইজিংলি সাব্বির আবার অপেক্ষাকৃত সফল বেশি। খুব সারপ্রাইজিং ইন্টারেস্টিং ব্যাপার। আমি ৩ জনের স্ট্যাটিস্টিক্স একসঙ্গে দেখাই। ৩, ৪, ৫ নম্বর পজিশনে সাব্বির ১৮৯ রান করেছেন ৯ ইনিংসে, সাইফ ১৩ ইনিংসে ৩২৮ রান করেছেন, ইয়াসির রাব্বি ১১ ইনিংসে ২৪৮ রান করেছেন। স্ট্রাইক রেটের জায়গাটা সাব্বিরের ১৬০, সাইফ হাসানের ১২৩.৮ এবং ইয়াসির রাব্বির ১৩৭.৮। সাব্বির ১৮টা ছক্কা মেরেছেন ৯ ম্যাচে, সাইফ হাসান ১৩ ম্যাচে ১৯টা ছক্কা মেরেছেন, ইয়াসির রাব্বি ১১ ম্যাচে ১৬টা ছক্কা মেরেছেন, ইয়াসির রাব্বি আবার ১৮টা চারও মেরেছেন। ডট বল পার্সেন্টেজের জায়গাটায় সাব্বির রহমানের ৩৬.৪% মাত্র ডট বল কনসিড করেছেন, সাইফ হাসান ৪৫.৫% ডট বল কনসিড করেছেন, ইয়াসির রাব্বি ৩৯.৪% ডট বল কনসিড করেছেন। সো এই ৩ জন ব্যাটসম্যান আপনি যদি চিন্তা করেন, এই ৩ জন ব্যাটসম্যান যাদের মধ্যে সত্যিকারের অর্থে আপনি অনেকে হয়তো বা আবেগের বশে বলছেন সাব্বির রহমানকে ন্যাশনাল টিমে ডিরেক্ট এন্ট্রি করানোর জন্য, বাট ন্যাশনাল টিমের প্রসঙ্গে আমি যাচ্ছি না। টি-20-র যে সেটআপ বা টি-20-র যে পাইপলাইন বা টি-20-র যে সিস্টেম, এন্টায়ার সিস্টেমে বিপিএলের পর ৪ বা ৫ নম্বর পজিশনকে কেন্দ্র করে এই ৩ জন ব্যাটসম্যান আসতে পারতেন। এই ৩ জন ব্যাটসম্যানের আসা উচিত ছিল। আপনি স্ট্রাইক রেটের জায়গা, ডট বল পার্সেন্টেজের যে জায়গা যদি চিন্তা করেন, সেই জায়গাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু পারফর্ম করেছেন। হ্যাঁ, সাব্বির একটা ম্যাচে তিনি রান করেছিলেন 80+, আফটার আরেকটা ম্যাচে খুব সম্ভবত খুব কম বলে ২০-২৩ রান করেছিলেন, আরেকটা ম্যাচে একটা বা দুইটা বলে সুযোগ পেয়েছেন, সেখানেও ছক্কা মেরেছেন। সো তিনি তার ব্যাটিংয়ের জায়গাটা করেছেন। আবার যে টিমে তিনি খেলেছেন ওই টিমকে নিয়েও কিন্তু এবারের বিপিএলে অনেক কথা আছে যে তারা কি আসলে জিততে এসেছিল নাকি হারতে এসেছিল। আপনারা বুঝতেই পারছেন আমি কোন বিষয় নিয়ে কথা বলছি, যেহেতু আমার কাছে সলিড কোনো এভিডেন্স নাই, সো আমি আলটিমেটলি কোনো কিছু বলতে পারছি না। বাট ওই টিমের এনভায়রনমেন্ট খুব একটা ভালো ছিল না, সেটা আমরা জানি সব কিছু নিয়ে। কিন্তু
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টিম ম্যানেজমেন্ট যখন ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট যখন 30 জন বা 35 জনের একটা সেট তৈরি করছে ফর টি20 ক্রিকেট, পার্টিকুলারলি এই পজিশনটাকে নিয়ে 4 বা 5 নম্বর পজিশনটাকে নিয়ে কেন ওই চিন্তাটা আসলে করা হয় নাই সেটা আমি জানি না। ডেফিনেটলি আপনার একটা বিষয় তো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আপনি যখন একটা টিম সেট করছেন সেটা আপনি প্লেয়ার পজিশন ওয়াইজই টিমটা সেট করবেন। এখন ওপেনিংয়ে ভালো করেছেন একটা ব্যাটসম্যান, তার যদি 4 নম্বর পজিশনে ব্যাটিং করার ক্যাপাবিলিটি না থাকে আর কিন্তু আপনি তাকে দিয়ে আবার ওখানে ট্রাই করাচ্ছেন। জাকের আলী অনেকের কথা যদি বলি, জাকেরকে এবার সিলেট স্ট্রাইকার্সে আমরা দেখতে পেয়েছিলাম একটু ওপরের দিকে ব্যাটিং করানো হয়েছে 4-5-এ, কিন্তু হি ওয়াজ নট দ্যাট মাচ সাকসেসফুল। গত বছর মানে এই বছরের আগের বছর তিনি লোয়ার অর্ডারে পারফর্ম করেছিলেন, বাট ঠিক আছে এখন তাকে আসলে ওই সলিড মিডল অর্ডারের রোলটা প্লে করতে হচ্ছে, কারণ এই জায়গাটায় আমরা আর কোনো অপশন চিন্তা করি নাই। এখন খুব সিম্পল একটা ব্যাপার, আপনি যখন এই টিমের মধ্যে আবার অঙ্কনকে ইন করাতে চাইবেন, ডেফিনেটলি 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, সোহানকে ইন করাতে চাইবেন, কিন্তু প্রসঙ্গটা সেই জায়গায় আসে যে মাহিদুল অঙ্কন 170 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন কোন পজিশনে? তিনি যেই পজিশনে করেছেন সেই পজিশনে অলরেডি শামীম পাটোয়ারি ব্যাটিং করছেন, সেই পজিশনটাতে অলরেডি রিশাদ আছেন, রিশাদের বোলিং অপশনটা সেই জায়গাটা আছে, রিশাদ আপনার ওয়ান অফ দ্য মেইন বোলার্স। সো টিম তো আসলে 11 জনের এবং সেখানে পজিশন ওয়াইজ চিন্তা করার জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমার প্রসঙ্গের জায়গাটা আমি ওই আবেগতাড়িত কথা বলবো না যে এই প্লেয়ারদেরকে কালকে আপনি এশিয়া কাপে নামিয়ে দেন। আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে সেই জায়গাটায় এই প্লেয়ারদেরকে আমরা রেডি রাখতে পারি নাই কেন? মানে আমাদের যখন ভ্যাকুয়াম তৈরি হচ্ছে, বা ধরেন হৃদয় হয়তো বা ওই পজিশনটাতে লিডিং রোলে সেই থাকবে, কারণ এখন খুব বেশি চেঞ্জ করার আসলে সুযোগ নেই। এশিয়া কাপের আগে আপনি ওই রকম চেঞ্জ করতে পারবেন না, কারণ কোন প্লেয়ার কোন শেপে আছেন সেটা আপনি এখন ওইভাবে জানেন না। বাট আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে আমরা এই প্লেয়ারদেরকে রেডি রাখতে পারি নাই কেন? যে আমার যদি কখনো কোনো ব্যাকআপ প্রয়োজন হয় তাহলে ওই পজিশনে এই প্লেয়ারটা রিপ্লেস করবে, এই রিপ্লেসমেন্টের জায়গাটা আমরা কেন করতে পারি নাই? এখন আপনি তো হুট করে কোনো প্লেয়ারকে আপনি নামাই দিতে পারবেন, এটা অবাস্তব একটা কথার জায়গা আছে। কিন্তু সত্যিকার অর্থে এই প্লেয়ারদেরকে তো আমার ওই সিস্টেমের আওতায় রাখাটা উচিত ছিল, যে যাতে আমার যখনই কোনো একটা প্রয়োজন পড়ছে, আমার যখনই কোনো একটা পজিশনে ভ্যাকুয়াম তৈরি হচ্ছে 4 বা 5 বা এই সলিড মিডল অর্ডারে যখন আমার কোনো একটা ভ্যাকুয়াম প্রয়োজন পড়ছে, এই প্লেয়াররা আমার রেডি থাকবে, এই প্লেয়াররা আমার সিস্টেমে থাকবে, যাদেরকে আমি সেই জায়গা থেকে তখন তারা প্রিপেয়ার থাকবে, তৈরি থাকবে, তাদেরকে আমরা সেই জায়গা থেকে তখন ন্যাশনাল টিমে বা তার আশেপাশে প্রমোট করতে পারবো। এবং সেই সাথে আরেকটা বিষয় যে আমাদের টি20 সেট আপটা আসলে এ টিম বা এমার্জিং টিমের ওই এফটিপির জায়গাটাতে খুব বেশি স্থান পায় নেই, সেটাও একটা চিন্তার জায়গা। বাট আমি আপনাদেরকে স্ট্যাটিস্টিক্যাল জায়গা থেকে আসলে আমি লজিক্যাল কথা বলতে পছন্দ করি, আমি লজিক্যাল কথাই বললাম যে আমি এটা বলবো না যে আপনি কালকে ন্যাশনাল টিমে এই প্লেয়ারদেরকে নামিয়ে দেন, বাট ফ্যাক্টের জায়গাটা হচ্ছে যে এই প্লেয়াররা আমার রেডি থাকা উচিত ছিল। হ্যাঁ, সাইফ হাসানের কথা আমি বলতে পারি যে সাইফ হাসান রংপুর রাইডার্সের হয়ে তিনি ওই পজিশনটাতে গ্লোবালে খেলে এসেছেন, তার ফিল্ডিং বেশ ভালো, তার বোলিং অপশনটাও আছে, তিনি হয়তো বা বাকি দুইজনের চাইতে অপেক্ষাকৃত একটু বেশি রেডি এবং বেশি প্রুভেন, কারণ তিনি ম্যাচের মধ্যে আছেন, টপ সার্কিটের ম্যাচের মধ্যে আছেন। কিন্তু বাকি দুইজনকে টপ সার্কিটের ম্যাচের অপরচুনিটিকে আমরা করে দিতে পেরেছি। আমার প্রসঙ্গের জায়গাটা সেই জায়গাটাতে বাকি দুজনকে আমরা সিস্টেমের ওই টপ সার্কিটে তারা বেটার অপরচুনিটিস পাবেন বা বেটার ওই শেপে থাকবেন, বা টি20-র পাইপলাইনে তারা একটা সিস্টেমের মধ্যে থাকবেন, সেই সিস্টেমে আসলে আমরা কতটুকু রাখতে পেরেছি সেইটা একটা অবশ্যই প্রশ্নের জায়গা থাকতে পারে। স্ট্যাটিস্টিক্স কথা বলছে, পরিসংখ্যান কথা বলছে। আই এম প্রিটি মাচ শিওর যারা সিলেক্টর আছেন তারা পরিসংখ্যানকে বেস করেই এবং তার সাথে ক্যালিবারের মিশ্রণে, পারফরমেন্স এবং ক্যালিবার দুইটার মিশ্রণেই তারা দল গঠন করেন বলে আমার বিশ্বাস। সো এই পরিসংখ্যানটা কেন তাদের কাছ থেকে এড়িয়ে যায় এটা আমি আসলে বুঝতে পারি না, কারণ বারবারই আমরা দেখি হয় টপ অর্ডারের ব্যাটসম্যান না হয় লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান, এদেরকে নিয়েই আসলে টিম করা হয়। এবং ওই সলিড মিডল অর্ডারের যে জায়গাটা, ওই জায়গাটা তারাই ব্যাটিং করেন যারা আসলে টপ অর্ডারে হয় সাকসেসফুল হয়েছেন, না হয় লোয়ার মিডল অর্ডারে সাকসেসফুল হয়েছেন। কিন্তু দিন শেষে ওই পার্টিকুলার পজিশনটাই আসলে একটা নিউক্লিয়াস, এবং যে জায়গাটাতে আসলে আমরা তাওহিদ হৃদয়কেই চিন্তা করি, কিন্তু তাওহিদ হৃদয় খুব বেশি ফর্ম দেখাতে পারছেন না বা খুব বেশি ফর্ম দেখান না। ইভেন বিপিএলে কিন্তু তাওহিদ হৃদয় ব্যাটিং করেছেন ওপেনিংয়ে, সেটাও একটা বিষয়। এই বিপিএলে তাওহিদ হৃদয় ব্যাটিং করেছেন ওপেনিংয়ে। সো ওই পজিশনটা থেকে তিনি একটু যে ডিটাচড সেটাও কিন্তু বোঝা যাচ্ছে। সো এই প্ল্যানগুলো আসলে আমরা কতটুকু করেছি সেটা একটা অনেক বড় চিন্তার জায়গা আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।